ড্রিম ইনটু রিয়েলিটির আরেকটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি রিফাত সিডনি অস্ট্রেলিয়া থেকে আপনাদের সাথে আছি। আমার সাথে আমার কো-হোস্ট আছেন ইলা চৌধুরী। ড্রিম ইনটু রিয়েলিটির প্রতিটি পর্বে আমরা এমন কিছু মানুষের গল্প তুলে ধরি যাদের জীবনের অভিজ্ঞতা হয়তো অন্য কারো জীবনের নতুন পথ চলার অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আজকের অতিথির গল্প বিশেষভাবে ছুঁয়ে যাবে সেই সব মানুষদের যারা নতুন দেশে নতুন জীবন শুরু করেছেন অথবা এখনো নিজেদের নতুন পরিচয় খুঁজে চলছেন। চলুন আমরা ইলাপুর কাছ থেকে আমাদের অতিথির আমন্ত্রণ এবং ওয়েলকাম করি। ইলাপু, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। Thank you, Rifat Apu. Assalamu alaikum everyone. Good morning, good evening or good afternoon যে যেখান থেকে দেখছেন। আমাদেরকে সবাইকে অনেক স্বাগতম আমাদের ড্রিম ইনটু রিয়েলিটির আজকের পর্বে। তো আমাদের আজকের অতিথি আয়েশা আপু। তার আগে আমি ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি ইলা, অস্ট্রেলিয়ায় আছি লাস্ট 16 ইয়ার্স। আমি প্যাথোলজি কালেক্টর হিসেবে জব করছি পার্ট টাইম। তার পাশাপাশি আমি এই বিজনেসটা রান করছি সাকসেসফুলি। সো আমি একজন ওয়াইফ এবং আমার 2 টা কিডস আছে। এই হচ্ছে আমার পরিচয়। সো আমরা এখন আমাদের অতিথির কাছে চলে যাব। আয়েশা আপু, ড্রিম ইনটু রিয়েলিটিতে আপনাকে আন্তরিক স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। আমরা খুবই আনন্দিত যে আপনি আজ আমাদের সাথে আছেন। শুরুতেই আমাদের দর্শকদের জন্য নিজের সম্পর্কে একটু বলবেন। আপনার বেড়ে ওঠা পরিবার, সৌদি আরব থেকে বাংলাদেশ, এরপর কানাডায় আসার গল্পটা আমরা সবাই একটু শুনতে চাচ্ছি। Thank you so much, Apu, for having me here. It's a real pleasure. আমি অনেক দিন পরে অস্ট্রেলিয়ার টিমের সাথে গল্প করতে বসছি। So it's a real pleasure for me. So আসসালামু আলাইকুম যারা আমাদেরকে লাইভ দেখছেন বা পরবর্তীতে হচ্ছে এটার রিপ্লেটা দেখবেন। আমি আয়েশা রশিদ, আম ফ্রম মন্ট্রিয়াল, কানাডা। আমার বেড়ে ওঠা সৌদি আরবে, দেন হচ্ছে আমি বাংলাদেশে ছিলাম এবং বাংলাদেশ থেকে আমার ছেলে যখন তার এ লেভেলস কমপ্লিট করে এরপরে হচ্ছে আমরা কানাডায় মুভ করি তার হায়ার এডুকেশনের জন্য। সো আমার আরো 2 জন বাচ্চা আছে যারা হচ্ছে টিনেজার, যারা হাই স্কুলে যাচ্ছে। সো এই তো আমার 3 জন নিয়েই আমার ফ্যামিলি। আমি অ্যাকচুয়ালি বিজনেসটা স্টার্ট করি একদম ফ্রম দ্য স্ক্র্যাচ। আমি একদম মানে নতুন ইমিগ্রেন্ট হিসাবে আসলে আমি বিজনেসটা স্টার্ট করি। আমার কানাডা আসার মেইন পারপাসটা যেহেতু ছিল আমার বাচ্চাদের পড়াশোনা, তো কানাডায় আসার পরে অ্যাকচুয়ালি মানে নতুন ইমিগ্রেন্ট লাইফ যেরকম থাকে যে সবারই একটা স্ট্রাগল থাকে বা একটা হার্ড টাইম থাকে। সো আই ওয়াজ লাইক I'm not going to accept the okay life. I have to do something. So আমি অ্যাকচুয়ালি তখন থেকে চিন্তা করছিলাম কি করা যায়। আর অনলাইন নিয়ে একটু প্যাশনেট ছিলাম আমি, যদিও খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না। আমার যেহেতু বাচ্চারা টিনেজে, সো অ্যাজ আ মাদার আমি চাইতাম যে অলওয়েজ আমি যেন তাদের সাথে তাদের জেনারেশনের সাথে যেন কোপ আপ করতে পারি। সো অনলাইনে যেন আমি হচ্ছে অ্যাক্টিভ থাকি এবং এভরিথিং যেন আমার জানা থাকে। তারা যেসব প্ল্যাটফর্মের সাথে ইউজ টু, আমি যেন এইসব প্ল্যাটফর্মের সাথে থাকি, আপডেটস যেন থাকতে পারি। সো এইটা আমার মেইন পারপাস ছিল। তো আমি তখন অ্যাকচুয়ালি খুঁজতেছিলাম যে অনলাইনে কিছু একটা যদি করা যায়, বিকজ আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই, আমি কখনো জব করিনি। আর এখানে এসে জব খোঁজা এটা তো আর পসিবল নয়, সবাই জানে ব্যাপারটাই, বিদেশের ব্যাপারটা। তো আমি অনলাইনে আসলে এই বিজনেসটা যখন পাই, সো ফ্রম জিরো কনফিডেন্স, জিরো এক্সপিরিয়েন্স, আমি অ্যাকচুয়ালি বিজনেসটা স্টার্ট করি। সেই থেকেই সো ফার সো গুড, আলহামদুলিল্লাহ। এখন আমি একজন কোচ হিসাবে সবাইকে শিখাই কিভাবে বিজনেসটা ফ্রম দ্য স্ক্র্যাচ স্টার্ট করবে। এটাই আমার গল্প, আপু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপু। আসলেই আপনার মতো এরকম একজন মা আসলে আমার মনে হয় ঘরে ঘরে দরকার। আমি নিজেও এটা অনেক ফিল করি যে আসলে বাচ্চারা কোথায় যাচ্ছে, কি করছে, কোন প্ল্যাটফর্মে যাচ্ছে। যেহেতু এখন আসলে টেকনোলজির যুগ, এই জিনিসগুলো জানাটা আমাদের জন্য অনেক জরুরি। আমার কাছে একদম একই জিনিসটা মনে হয় আপনার মতো।
তো যাই হোক আপু, আমাদের এই যে আমরা আজকে লাইভে আসলাম, এখানে আমাদের অনেক প্রচুর দর্শক যারা দেশের বাইরে, আসলে সবাই তো আমরা ইমিগ্রেন্ট, হ্যাঁ। হুম। অনেকেই দেখা যায় যে নিজ দেশে অনেক উচ্চশিক্ষিত ছিলেন, আমরা জানি। অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছিলেন, আবার এখানে নতুন করে এসে যদি ডাক্তার কেউ হয়, নতুন করে এসে তাদেরকে এক্সাম দিতে হয়, সেটার একটা মানে ধকল যায় তাদের উপর দিয়ে। কেউ হয়তো সাকসেসফুলি জিনিসটা করতে পারেন, অনেকে হয়তো সংসারের, বিশেষ করে আমি মহিলাদের কথা বলবো, যেহেতু আমরা নিজেরাই একা একাই সবকিছু এখানে করতে হয়, আসলে অনেক টাফ সেটা, যে মানে নিজের এই শিক্ষাটাকে এখানে এসে কাজে লাগানো ভেরি টাফ আসলে। তো এই যে যারা দেশে উচ্চশিক্ষিত ছিলেন এবং প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু নতুন দেশে এসে দেখা যাচ্ছে লোকাল এক্সপেরিয়েন্স, লোকাল কোয়ালিফিকেশন কিংবা লাইসেন্সিং এর কারণে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ শুরু করতে পারছেন না। অনেকে আবার নতুন করে পড়াশোনা করার জন্য সময়, সুযোগ কিংবা আর্থিক সামর্থ্যও থাকে না। তা আপনি কি মনে করেন এমন পরিস্থিতিতে শুধু চাকরির অপেক্ষা না করে নিজের জন্য বিকল্প কোনো পথ তৈরি করাও কি গুরুত্বপূর্ণ? আপনার অভিজ্ঞতা থেকে আপনি যদি একটু বলেন। ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা পুরাই মানে আমার লাইফেরই একটা কোয়েশ্চেন আমি বলতে পারি। বিকজ আমি যখন নতুন ইমিগ্রেন্ট হয়ে আসি, আমাকে সবাই বিভিন্ন টাইপের চাকরির কথা বলছিল, যেটা অনেকটা সার্ভাইভাল জবের মতো। সো আমি অ্যাকচুয়ালি এই জবের মধ্যে যেতে চাচ্ছিলাম না, যেহেতু আমি আমার বাচ্চাদের পড়াশোনার জন্য আসা। আমার বাচ্চারা ওই টাইমে 13-14 ছিল, আর বড়টা তো জাস্ট ব্যাচেলার্স এর জন্য যাচ্ছিল। সো আমি তখন চিন্তা করছিলাম যে আমি যদি এদেরকে রেখে নতুন জবে চলে যাই, বা আমি যদি আবার পড়াশোনা স্টার্ট করি আমার ডিজায়ার্ড একটা জবের জন্য, এখানে তো পড়াশোনা ছাড়া, এখানে লাইসেন্স ছাড়া কখনোই ভালো জব পাবেন না। সো আমি যদি সেই কাজে চলে যাই, তাহলে আমি যে টিনেজ বাচ্চাদেরকে নিয়ে এসেছি, অ্যাকচুয়ালি কি আপু, এখানে অনেকে যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে তারা মনে করে যে ছোট বাচ্চাদেরকে রেখে কিভাবে কাজে যাব, কিন্তু আমার বাচ্চারা তো টিনেজে ছিল। বাট আমারও সিমিলার একটা কনসার্ন ছিল যে আমি টিনেজ বাচ্চাদেরকে রেখে কিভাবে কাজে যাব, বিকজ তারা একটা নতুন কালচারে এসছে, একটা নতুন এনভায়রনমেন্ট, একটা নতুন দেশ। তারা সাদিতে ছিল, দেন বাংলাদেশে ছিল, এরপর তারা এখানে এসছে। সো এখানকার কালচারটা পুরাই নতুন। আর মন্ট্রিয়াল হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ওরিয়েন্টেড একটা প্রভিন্স, এখানে আপনাকে নতুন একটা ল্যাঙ্গুয়েজও আপনাকে লার্ন করতে হবে। সো আমার কনসার্ন ছিল ওই জায়গায় যে তারা কিভাবে নতুন একটা কালচারে তাদেরকে কোপ আপ করতে পারছে, ফ্রেন্ডস কাদের সাথে বানাচ্ছে, কার সাথে কি খাবে, কোথায় বাইরে যাচ্ছে, এগুলো সবই আমাকে দেখতে হবে। আমরা অনেক সময় বলি না, এশিয়ান মমস আর টাইগার্স, যে তাদেরকে সবকিছুই জানতে হয়, বাচ্চারা কি করে কি খায় এভরিথিং জানতে হয়। সো আই এম লাইক দ্যাট কাইন্ড অফ মম, আমার এভরিথিং জানতে হবে। বাসায় এসে কি খাচ্ছে, ওরা হেলদি খাচ্ছে কিনা, হোমমেড খাচ্ছে কিনা, এই জিনিসগুলো আমার মেইন কনসার্ন ছিল। সো এই যে এখানে বিদেশে এসে যেটা সবাই এখানে বলে যে যে কোনো জবে ঢুকে যেতে বা যে কোনো একটা কোর্সে ঢুকে যেতে, আমি এটাতে রাজি ছিলাম না। আমি যখন দেখলাম যে এরকমই কিছু একটা করতে হবে, যে কোর্সে ঢুকতে হবে আমি যদি বেটার জব পাই, বা আমার হাজবেন্ড বারবার বলছিল যে তুমি তো মানে বাসায় বসে থাকার মানুষ না, তুমি তো অলওয়েজ প্রোডাক্টিভ কিছুতে বিজি থাকতা, সো এখানে কি করবা সেটা তুমি দেখো। সো আমার আসলে আমি খুঁজতেছিলাম যে এরকম যদি কোনো প্ল্যাটফর্ম থাকে যেটা আমি বাসায় বসে কাজ করতে পারবো, যেটা আমি সেম টাইম আমি বাসায় বসে আমি বাচ্চাদেরকেও দেখতে পারছি, গাইড করতে পারছি, আমি নিজেরও আমার কিছু একটা গ্রোথ হচ্ছে বা আমি আর্ন করতে পারবো। সো আমার কাছে তখন মনে হতো যে এটা এটা একটা ড্রিম, এটা কখনো রিয়ালিটিতে আসবে না। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আমার প্রেয়ারটা অ্যাকসেপ্ট করেছে, এবং এই প্ল্যাটফর্মটা যখন আমি পেয়েছি, I just jumped in. আমি আর আগে পিছে কিছুই চিন্তা করিনি। সো আমার এটাই ইয়ে ছিল যে আমাকে যদি 2 বছর একটা কোর্স করতে, তো মিনিমাম 2 বছর লাগেই, তাই না? 2 বছরের একটা কোর্স করে আমি চাকরি খুঁজতে যাব, আর সেই জায়গায় আমি যদি এই বিজনেসটা 2 বছর ধরে শিখে বিজনেস থেকে আমি আর্ন করি, তাহলে তো আমার কাছে এটাই মোর প্রফিটেবল রাদার দ্যান গোয়িং টু জব, সার্চ ফর আ জব, তাই না? তো জব তো আমাকে বাইরে গিয়ে করতে হচ্ছে, আর এটা আমি ঘরে বসে আমার নিজের একটা বিজনেস আমি সেট আপ করতে পারছি, দেন ওয়াই নট? সো আমি জিনিসটাকে এভাবেই দেখি যে যারা
যারা মনে করছেন যে আমার মানে ইমিগ্রেন্ট লাইফ এসে তো আমার আইডেন্টিটি লস্ট হয়ে গেছে, আমি দেশে এক টাইপের ছিলাম, এখানে এসে তো আমার পুরো আইডেন্টিটি লস্ট, আমি দেশে অনেক হাইলি এডুকেটেড ছিলাম, এখানে এসে আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হচ্ছে, আমি বলবো এটা তাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। বিকজ এইখানে আপনাকে কোনো কিছু শিখে আসতে হচ্ছে না, এইখানে এই প্ল্যাটফর্ম থেকেই আপনি মানে আপনার সাকসেসফুল হওয়ার জন্য যা যা দরকার তার সবকিছুই আপনি এই প্ল্যাটফর্ম থেকেই পাচ্ছেন। সো আপনাকে বাইরে থেকে কিছুই শিখে আসতে হবে না, এভরিথিং ইউ নিড এইখানে। এইটা আমি বলবো যে আমাদের যেটা ট্রেনিং সাইট আছে এটা হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটি। এটা এটা যদি আপনি গ্রাজুয়েট করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল হবেনই, there is no other way, আপনি হবেনই সাকসেসফুল। সো আমি এটা দেখে আপু মানে আমি আর সেকেন্ড কোনো কিছু থিঙ্ক করিনি, আমি তখন ডিসাইড করেছি যে আই উইল ডু দিস, এবং আমি তখন শিওর ছিলাম না যে আমি এই 3 বছরের মাথায় আমি সাকসেসফুল হব, 3 বছরের মাথায় আমি সে কোচ হয়ে যাব, আমি তখন কিন্তু এগুলা জানতাম না। আমি জাস্ট হচ্ছে গিয়ে আমি জাস্ট ট্রাই করব, আমি নিজের জন্য ট্রাই করব, আমি যদি সাকসেস হই তো সাকসেস হব, আর যদি সাকসেস নাও হই তাহলে আমি বুঝবো যে আই হ্যাভ ট্রাইড। এটাই আমি ঠিক করে তখন আমি বিজনেসটা জয়েন করি আর কি। সো আলহামদুলিল্লাহ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমিও একটু রিলেট করি আসলে আপনার সাথে। তো আমিও মানে বাংলাদেশে যে পড়াশোনা আমার ছিল আসলে সেই অনুযায়ী আমি এখানে কোনো জব করিনি বা আমার পড়াশোনাটাকেও আমি কন্টিনিউ করিনি, কারণ আসার পরে আমার 2টো বাচ্চা আসলো, তারপর আমি তাদেরকে নিয়েই বিজি হয়ে গেলাম। তো আমার লাইফটা আসলে যদিও তাদের জন্য বিজি ছিল, কিন্তু আমি অলওয়েজই চিন্তা করতাম আমার নিজের একটা আইডেন্টিটি অবশ্যই আমার থাকবে, আমি অবশ্যই সেটার জন্য কিছু একটা করব। তো এই কোর্সটা জাস্ট সিম্পল একটা কোর্স করে আমি ধরেন প্যাথোলজিতে ঢুকে গেলাম। তারপরও আমার চিন্তা ছিল যে এমন কিছু আমি করি যেটা আসলে শুধুই আমার থাকবে। আমি যে আমার যে মেন্টালিটি যে আমি আসলে মানুষকে হেল্প করতে খুব পছন্দ করি, এবং আমি মনে করি যে এই যে কোচ হওয়া এটার যে যোগ্যতা, আমার মনে হয় প্রথম যোগ্যতাই হচ্ছে গিয়ে লাইক হেল্পিং মানসিকতা আর কি, যে কাউকে যে হেল্প করার যে মানসিকতা, এই জিনিসটা। তো এইটা ঘেটে আমার যেটা মনে হয়েছে যে এখানে এই যে এত বিগ একটা কমিউনিটি হবে, আমাদের একটা টিম হবে, এক্সকিউজ মি, তাদের সাথে কাজ করা, এই জিনিসগুলো আমাকেও আসলে খুব আকর্ষণ করলো আর কি এই বিজনেসে। তো যার কারণে আমি আসলে অনেকে জিজ্ঞেস করে তুমি দেশে তো পড়াশোনা করলা, হ্যাঁ আমার ফ্রেন্ডরাও অনেকেই আমাকে আস্ক করে। তা আমি বললাম যে আসলে সে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা আমারই ছিল, আছে এখনো, সেটাকেই আমি অন্যভাবে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। এটাও আমার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে। হ্যাঁ, তা আমার জবের পাশাপাশি আমি এই জিনিসটাকেও ধরে রাখার চেষ্টা করছি। লাস্ট 2 ইয়ার্স আমি যতটুকু পারছি আমার ইয়েটা পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করছি যে আমার নিজের একটা নতুন জগৎ আমি তৈরি করে নিতে। তা আলহামদুলিল্লাহ আমিও খুবই হ্যাপি। হয়তো আপনার মতো আমি সাকসেসফুল না, ইনশাআল্লাহ হব। কারণ এই বিজনেসটাই এরকম, যখন আপনার শেখার আগ্রহ থাকবে, আপনার কনসিস্টেন্সি থাকবে, তখন অবশ্যই আপনি এখান থেকে কিছু না কিছু অবশ্যই অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ আপু আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব রিফাত আপুর সাথে। রিফাত আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমরা আসলে আয়শা আপু যে কথাগুলো বললেন, আমরা শুধু আয়শা আপু না, আমরা এশিয়ান যারা মা আছি, এশিয়ান যারা মানুষ আছি, যারা সবাই মনে হয় এটা রিলেট করতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পড়াশোনা যে শুধু আমরা করি চাকরির জন্য, বড় চাকরি করতে হবে, বড় কিছু করতে হবে তা না। পড়াশোনাটা তো নিজের জন্য দরকার, নিজের বাচ্চাদের মানুষ করার জন্য দরকার। এই যে আয়শা আপু যেটা বললেন যে বাচ্চাদের পিছিয়ে পিছিয়ে আমাদের থাকতে হয়, বাচ্চাদেরকে দেখতে হয়, তাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়। সো একজন মাই তো পারে সেগুলা সব সময় সুন্দর করে মেনটেন করতে। তো এবং আমরা এজ এ ইমিগ্রেন্ট এগুলা রিলেট করতে পারি। তো যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। থ্যাংক ইউ আপু এগেইন, আপনি আসার জন্য, এত সুন্দর করে আমাদেরকে এক্সপ্লেন করার জন্য সবকিছু। তো আপনার টেস্টিমনিতে আমরা দেখেছি এবং আমি আসলে রিলেটও করতে পারছি আপনার। আমরা তো সবাই একটা প্রিন্সেস থাকি, বাবা মায়ের ঘরে বলেন আর হাজবেন্ডের বাসায় হয়তো ওভাবে প্রিন্সেস থাকি না, বাট দেশে থাকলে তো আমরা একটা কমফোর্টেবল লাইফ, আমরা আমাদের একটা কমফোর্ট জোন তৈরি করি, যেটা বিদেশে আসলে আমাদের
থেকে চলে যায়, আমরা রিয়েলিটিতে পড়ি। তো আপনি সেইভাবেই বলছিলেন যে আপনি অনেক স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করতেছিলেন। কিন্তু নতুন দেশ, নতুন বাস্তবতা, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, নতুন সংগ্রাম, সেই প্রথম কয়েক মাসের অভিজ্ঞতা। এবং আপনি আমাকে আরেকটা অফলাইনে একটা জিনিস শেয়ার করছিলেন যে আপনি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ ছিলেন, যে আপনি প্রথমে আমাদের কোচ তানভীর ভাইয়ের সাথেও সেরকম করে কথা বলতে পারতেছিলেন না। সেই জিনিসটা আপনি খুব মানে এখনো মনে পড়লে আপনার হাসি পায়। সেই জায়গা থেকে আপনি আজকে কমিউনিটির এত বড় একজন লিডার, একজন কোচ, এবং আমরা দেখি কমিউনিটির ব্যাকহ্যান্ডেও আপনি অনেক কাজ করে থাকেন সবাইকে নিয়ে। সো এই আপনার প্রথম যে আপনার যে কষ্টটা করেছেন, যে সংগ্রামটা করেছেন, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। থ্যাংক ইউ আপু। ওয়াও, আমাকে অনেক ব্যাক অফ দ্য মেমোরি যেতে হবে। সো হ্যাঁ, অ্যাকচুয়ালি আপু, আমি কখনোই কোনো স্ট্রাগলকে আমি স্ট্রাগল মনে করি না, কখনোই না। আমি মনে করি যে সেই স্ট্রাগলটা, সেই টাইটনেসটা, সেই ডিফিকাল্ট টাইমগুলা অলওয়েজ আমাকে শেপ করার জন্যই আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। বিকজ আমি যখন সারা জীবন অনেকটা আমি সৌদি আরবে বড় হয়েছি, সাউদি কালচারে ছিলাম। সো আমার যখন বাংলাদেশে বিয়ে হয়, সো আমার জন্য বাংলাদেশটা ছিল লাইক বিদেশ। বাংলাদেশটাই কোপ আপ করা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক টাফ ছিল ওই টাইমটাতে। আর সেই টাইমের কথা বলছি, বাংলাদেশ তো এখন অনেক বেশি ডেভেলপড, বাট ওই টাইমটাতে দেখা গেছে যে মানে অনেক কিছু আমার জন্য একটু টাফ ছিল কোপ আপ করা। মানুষের সাথে বলেন, কালচারের সাথে বলেন, সবকিছুর সাথে কোপ আপ করাটা আমার জন্য আসলেই অনেক টাফ ছিল। সো ওই টাইমগুলোতে আসলে আমি অনেক কিছুই লার্ন করেছি। আমরা তো অলওয়েজ লাইফের এক্সপিরিয়েন্স থেকেই লার্ন করি। সো এরপরে যখন কানাডায় আসলাম, আরেকটা ট্রানজিশন হলো লাইফে। সো আমি জানি যে যতই ডিফিকাল্টি আসুক না কেন, যতই হার্ড টাইম আসুক না কেন, ইট উইল পাস বাই। এগুলা কখনোই পার্মানেন্ট থাকে না। আমি কিভাবে ওই হার্ড টাইমটাতে আমি রিয়াক্ট করছি, কিভাবে আমি নিজেকে সামলাচ্ছি, দ্যাটস দ্য মেইন থিং। আদার দ্যান দ্যাট, ইট উইল পাস বাই। এবং একটা সময় ঠিকই এই টাইমটা চলে যাবে, আপনার একটা গুড টাইম আসবে। তখন এই পাস্টে যখন আপনি দেখবেন, এই হার্ড টাইমগুলো আপনার কাছে মেমোরি মনে হবে, এবং আপনার কাছে মনে হবে যে এই হার্ড টাইমটা ছিল দেখেই আজকে আমি এতটা স্ট্রং। সো আই এম অলওয়েজ ব্লেসড অ্যান্ড গ্রেটফুল। যেই হার্ড টাইমই আমার আসুক না কেন বা গেছে, আই এম অলওয়েজ গ্রেটফুল অ্যান্ড ব্লেসড। আর এই হার্ড টাইমগুলো যদি আমরা কোপ আপ করতে না পারি, তাহলে আমাদের পার্সোনাল গ্রোথটা কখনোই হবে না। এই ট্রানজিশন গুলা অবশ্যই ডিফিকাল্ট। এই যে একটা ভেরি কমফোর্টেবল, ভেরি রিল্যাক্সড একটা লাইফস্টাইল থেকে আপনি যখন হঠাৎ করে এমন একটা লাইফস্টাইলে এসে পড়তেছেন, লাইক হোয়াট ইজ দিস, I've never imagined such life, right? So এরকম জায়গায় যখন আপনি এসে পড়বেন, এভরি লিটল থিং আপনাকে নিজের হাতে করতে হচ্ছে। যেই কাজটা হয়তো আপনার সারা জীবনে আপনি কোনোদিন করেননি, বাট হঠাৎ করে আপনাকে ওই কাজটা করতে হচ্ছে, এটা আসলে আনকমফোর্টেবল। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেভাবে, আমি মনে করি যে আমি যেভাবে প্যাম্পার্ড হয়ে বড় হয়েছি, আমি আমার বাচ্চাকে কখনো ওরকম প্যাম্পার্ড করে বড় করব না। বিকজ আমি আমার ঘরের বড় মেয়ে ছিলাম, আমি খুবই প্যাম্পার্ড ছিলাম আমার বাসায়। আব্বা মানে অন্য টাইপের, আমি আমার ইয়েটা ছিল। বাট আমি মনে করি যে এই প্যাম্পারটা সবসময় ভালো না। বিকজ লাইফ আপনাকে কখন কোন জায়গায় নিয়ে যাবে, সেটার জন্য, সেটা অ্যাকসেপ্ট করার জন্য রেডি থাকাটা আমি মনে করি এটা খুব দরকার। সো এই কারণে হচ্ছে প্রথম দিকে, হ্যাঁ, ডেফিনেটলি আমার জন্য খুবই টাফ ছিল। বিকজ সাউদি লাইফ যারা লিড করেছে তারা জানে যে সাউদি আরবের লাইফটা অনেক ইন্ট্রোভার্টেড। অনেক সময় দেখা যায় যে ছেলেদেরকে আমরা দেখিও না অনেক সময়, যে আমাদের টোটাল সেপারেট থাকে। ইভেন বিয়ের হল বলেন, স্কুল বলেন, বাসার ভেতরে ড্রয়িং রুম বলেন, এভরিথিং সেপারেট থাকে। সো খুবই ইন্ট্রোভার্টেড, খুবই শাই ভাবে আমি বড় হয়ে, বাংলাদেশেও আমার হাজবেন্ডের ওখানে দেখা গেছে যে সে যেহেতু জানে আমি সৌদি আরব থেকে এসেছি, সেও আমাকে ওভাবেই ট্রিট করতো যে আমি স্পেশাল, আমাকে এটা করতে হবে না, আমাকে ওটা করতে হবে না। বাট এই প্যাম্পার্ড লাইফটা, এটা
এটা এমন না যে আই এম নট গ্রেটফুল ফর দ্যাট, বাট আমি বলবো যে এটা নট অলওয়েজ হেলদি ইন টার্ম অফ হোয়াট, ইন টার্ম অফ when difficulty will come, I'm blessed that difficulty যখন আমার কাছে এসছে আমি এটাকে কোপ আপ করতে পেরেছি। বাট আমি অনেককে দেখি যখন ডিফিকাল্ট টাইম গুলো আসে তখন তারা একদম ডিপ্রেসড হয়ে যায়, একদম মানে তারা অন্য একটা লেভেলে চলে যায়। সো এটা এটা হেলদি না। আপনার ডিফিকাল্ট টাইম যাই আসুক না কেন, আপনার স্ট্রাগল যাই আসুক না কেন, আপনাকে অলওয়েজ একটা লার্নিং মাইন্ডসেটের মধ্যে থাকতে হবে। আপনি যখন মনে করবেন যে হ্যাঁ এটা থেকে আমি কিছু একটা শিখতেছি, দেন আপনার রিয়েল গ্রোথটা হবে। সেম বিজনেসটা আমি স্টার্ট করেছি ফুল ফিয়ার নিয়ে, ফুল কনফিউশন নিয়ে। আমি বিজনেসটা 30%ও বুঝে আমি স্টার্ট করিনি। আমি যে স্টার্ট করেছি যে আমি বিজনেসটা শিখবো, আগে আমি শিখবো, আমি 1-2 বছর আগে বিজনেসের পিছনে টাইম দিব, শিখবো, দেন হচ্ছে গিয়ে আমি আর্নিং করার কথা চিন্তা করব। সো এরকম মাইন্ডসেট যখন আপনার থাকবে, একটা গ্রেটফুল মাইন্ডসেট যখন আপনার থাকবে, আপনি দেখবেন সবকিছুই আপনার জন্য সামনে ইজি হয়ে যাচ্ছে এবং আপনার এক্সপেকটেশনের আগেই দেখবেন যে আপনি সাকসেসটা আপনার সামনে পেয়ে যাচ্ছেন। সো আলহামদুলিল্লাহ যে আমি বিজনেসটা তখন, এখন অনেকে অনেক টাইপের কোয়েশ্চেন করে যে বিজনেসে আমি সাকসেসফুল হব কিনা, আমি তো এমন না তেমন না, আমি এটা জানি না ওটা জানি না, ইংলিশ জানি না, বা অনেক অনেক এক্সকিউজ দেয়। বাট আমি বলবো যে এগুলা হচ্ছে সবই এক্সকিউজ। আপনার যদি একটা নিজস্ব একটা স্ট্রং রিজন থাকে, যে আপনার যদি নিজের একটা আইডেন্টিটি বানানোর একটা স্ট্রং রিজন থাকে, আপনার যদি একটা স্ট্রং রিজন থাকে যে আমি আমার বাচ্চাদের জন্য একটা এক্সাম্পল সেট করব, আই এম গোয়িং টু বি আ বিজনেস উম্যান, আই এম গোয়িং টু বি অ্যান এন্টারপ্রেনার, আমি বাচ্চাদেরকে এটা শিখাবো যে তোমরা এমপ্লয়ি না হয়ে তোমরা এমপ্লয়ার হবা, তোমরা এইভাবে তোমাদের মাইন্ডসেটটা রেডি করবা, তখন আপনার কাছে আসলে কোনো ডিফিকাল্ট মনে হবে না, আপনার কাছে ব্যাপারগুলো তখন সব ইজি হয়ে যাবে। সো এটাই আমি করেছি আপু। না ঠিক আছে আপু, আসলে আপনি এত সুন্দর করে বলছেন যে জিনিসটা। তো এটার মধ্যে আরেকটা কোয়েশ্চেন আসলে চলে আসে যে যেখানে মানুষ বিদেশে, ওইটাও আপনার সাথে আমার অফলাইনে একটু আগে জাস্ট ইলাপু আসতেছিলেন না, তখন আমরা কথা বলতেছিলাম যে আপনি যখন আসছিলেন অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন যে আমরা এত বছর 20 বছর 30 বছর হয়ে গেছে কিছু মানে করতে পারতেছি না, আর তুমি কি এমন করবা, এটা। তো এই সবচেয়ে সুন্দর যে আমাকে যেটা অনুপ্রাণিত করে কিংবা আমাদের সবাইকে এজ এ ইমিগ্রেন্ট, আপনি মাত্র 6 মাসের ভিতরে মানে যে এই বিজনেসটা শুরু করলেন, এই যে সাহস, শুরু করার সাহসটা আপনি কিভাবে, মানে আপনি যদিও কিছুটা বলছেন জিনিসটা, কিন্তু এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনেরই আনসারটা আপনি দেন যে আমাদের এই বিজনেসটাতে আপনি কি দেখে এত মানে সাহস হলো যে না আমি এই বিজনেসটাই করব। কারণ মাত্র 6 মাসের ভিতরে, যারা দেন আপনি জবে তো যান নাই বাচ্চাদের জন্য ইয়ার জন্য, কিন্তু আপনি তো অন্য কোনো অফলাইনে কিছু করতে পারতেন, একটা বিজনেস খুলতে পারতেন। অনেক সময় অনেক মানুষ বাসা থেকে অন্য কিছু করে, ক্যাটারিং করে, কাপড়ের বিজনেস করে, অন্য জিনিস করে, কিন্তু কেন এই বিজনেসটাই করলেন এবং মাত্র 6 মাসের ভিতরেই? এইটা আসলে মানে এইখানে আমি কানাডায় আসার পরে আমি যখন বিজনেসটা স্টার্ট করি তখন আমাকে অনেকেই বলছিল যে এটা উচিত না, আমরা 30-40 বছর ধরে কানাডায় আছি, আমরা এরকম কিছু অনলাইনে দেখিনি, এটা স্ক্যাম, এটা টাকা আপনার ফেরত আসবে না, এটা সেটা হাবিজাবি আমাকে অনেক কিছু বলেছে। বাট আমি দেখলাম যে এই বিজনেসটা আমরা স্টার্ট করছি আমাদের সিন নাম্বার, যেটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনাদের অস্ট্রেলিয়াতে হয়তো অন্য নামে আছে, এখানে কানাডায় এটা সিন নাম্বার নামে পরিচিত, যেটা হচ্ছে আমাদের মেইন আইডেন্টিফিকেশন নাম্বার। এই নাম্বারটা দিয়ে, এই সিন নাম্বারটা দিয়ে আমরা বিজনেসটা স্টার্ট করতেছি, তার মানে এখানে স্ক্যাম হওয়ার কোনো পসিবিলিটি নেই। ইভেন যারা আমাকে বলছিল, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপু এটা, যারা আমাকে বলছিল যে এটা স্ক্যাম, এটা 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 সেটা, আমরা এরকম অনলাইন বিজনেস অনেক করে আসছি, আমি তাদেরকে একটু স্টাডি করছিলাম অ্যাকচুয়ালি, ছোট করার জন্য না, ফর মাই এক্সপেরিয়েন্স, ফর মাই নলেজ।
আমি তাদেরকে দেখছিলাম যে তারা 30-40 বছর ধরে এখানে আছে, ওয়েল তারা 30-40 বছর ধরে যেই জবটা করছিল স্টিল তারা ওই জবটা করছে বা সিমিলার কাইন্ড অফ জব করছে। সো এমন কি চেঞ্জ হয়েছে এই জবটা করে তাদের লাইফস্টাইলে, এটাই আমি অ্যাকচুয়ালি অবজার্ভ করতে চাচ্ছিলাম। যে তারা যখন বলে যে এটা স্ক্যাম, এটা টাকা ফেরত আসবে না, এইসব বিজনেস আগে আমরা দেখেছি, এটার মতো বিজনেস, ওটা এটার মতো বিজনেস, বিফোর ইউ নেম এনিথিং, আমি যখন তাদেরকে একটু স্টাডি করলাম আমি দেখলাম তারা যে জবগুলো করে আসছিল এটা করে তাদের লাইফে তারা এমন কি চেঞ্জ করেছে। এন্ড অফ দ্য ডে তারাও তো বলে আরে জব করতে করতে জান শেষ। এন্ড অফ দ্য ডে দে অলসো সে দ্য সেম থিং। তাহলে তারা কিমনে আমাকে প্রিডিক্ট করে দিবে যে আমি যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা আমার জন্য ভালো হবে কি ভালো হবে না। আর আমি হচ্ছে গিয়ে আপু মানে অলওয়েজ একটা পজিটিভ মানুষ। ভালো কিছু একটা আমি স্টার্ট করব, অবশ্যই আমি গুড ইন্টেনশন নিয়ে স্টার্ট করব। এরপরে যদি আমি ফেল করি ডাজন্ট ম্যাটার, আমার রিগ্রেট থাকবে না যে এটা আমি ট্রাই করিনি। আমি এটা ট্রাই করে যদি আমি না পারি দেন আমি বুঝবো দিস ওয়াজন্ট মেন্ট ফর মি। বাট এটা আমি করে যদি সাকসেসফুল হই দেন আমি তো সাকসেসফুল, তাই না? সো এখন আমি এই যে 3 বছর পরে, 3.5 বছর পরে, ডেফিনেটলি আই ফিল প্রাউড অফ মাই সেলফ দ্যাট আমি তাদের কথাগুলা শুনিনি। আমাকে অনেকেই বলছিল, ইভেন আমাকে যখন বোঝাতে পারেন আমার হাজবেন্ডকেও বোঝাচ্ছিল সেম ব্লা ব্লা ব্লা। বাট দ্য থিং ইজ মানে আমি তখন এটাই ডিসাইড করেছি যে দে ক্যানট প্রিডিক্ট মাই ফিউচার। তারা তো ফিউচার টেলার না, তারা কেমনে জানে আমি সাকসেসফুল হব কি হব না। সো আমি যদি সাকসেসফুল হই তখন কি, আর যদি সাকসেসফুল না হই দ্যাটস অলসো ফাইন উইথ মি। বাট আমি যদি সাকসেসফুল হই তাহলে কি। সো এই জিনিসটাই আপু মানে আমাকে মোটিভেট করেছে বিজনেসের এই জিনিসটাই, যে আমি বাসায় বসে কাজ করতে পারবো, আমি হিজাব পরে করতে পারবো, আমি যেখানেই যাই না কেন আমি বিজনেসটা, এটা একটা পোর্টেবল বিজনেস, আমার ব্যাগে করে আমি ক্যারি করতে পারবো। এই জিনিসটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। অ্যান্ড দেন আমি এখানে দেখলাম যেহেতু আমি একটু ইন্ট্রোভার্টেড ছিলাম, আমাকে এখানে এসে লেকচার দিতে হচ্ছে না মানুষের সামনে, রাইট? আমি আমার পার্সোনাল গ্রোথের উপর কাজ করতে পারছি। আমাকে কাস্টমার অ্যাট্রাক্ট করতে হচ্ছে না, কাস্টমার উইল কাম টু মি, আই এম নট গোয়িং টু এনি কাস্টমার। আমি কাউকে ডোর নকিং করছি না, যে বিজনেসটা নিয়ে বোঝাতে হচ্ছে না আমার, কাস্টমার কামিং টু মি, এবং যারা ইন্টারেস্টেড তারা জানতে চাচ্ছে। সো এইটা যখন আমি দেখলাম তখন আমি বললাম যে এই বিজনেসটা আমার জন্যই বানানো, আমার স্টাইলেই বানানো, আমার জন্যই বানানো। সো তখনই আমি আসলে আর আগে পিছে কিছু চিন্তা করিনি আপু, আই জাস্ট জাম্পড ইন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আমরা সবাই এটাতে রিলেট করতে পারি আসলে। এই যে আমরা যারা হিজাব পরি, হ্যাঁ আপু এটা সুন্দর কথা বলছে। আমরা অনেক সময় অনেক জিনিস মনে করি যে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, ওয়েদারের সবকিছু মিলায়া। তারপরে ধরেন ফর এক্সাম্পল আমরা অনেক সময় বাসায় থাকলে যেটা হয়, আমাদেরকে অনেক জিনিস আমরা অর্গানাইজ করে নিজে করতে পারি, অনেক সময় বের করতে পারি। আর আরেকটা সবচেয়ে বড় যে জিনিস হলো আপু যেটা বললো যে বিজনেস ইন এ বাক্স, লাইক আমি আমার বিজনেসটা নিয়ে যেতে পারবো, তারপর কাস্টমার অ্যাট্রাক্ট করতে হবে না। হ্যাঁ, এটা আমাদের যে অটোমেশন সিস্টেমটা, আমাদেরকে খুব একটা কিন্তু কথা বলতে হচ্ছে না। আমাদের সিস্টেম, আমাদের ইমেল মার্কেটিং, আমাদের যে আমরা যে লিড হয়, বায়ার হয়, আমাদের প্রতিটা স্টেপে স্টেপে আমরা সেই ইনফরমেশন গুলা পাস করে দেই, এজ এ লাইক ইমেলের মাধ্যমে, তারপরে আমাদের ট্রেনিং সাইট, আমাদের সবকিছু। তো আমাদেরকে ওখানে খুব যে আমাদের কথা বলতে হচ্ছে, খুব যে সময় দিতে হচ্ছে সেটা না। এটা একটা খুবই এক্সাইটিং জিনিস যে আমরা আমাদের সবকিছু করে এই জিনিসটা আমরা 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়েও আমরা সুন্দর করে করতে পারি। তো থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনার এই জার্নিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। নেক্সট কোয়েশ্চেন ইনশাআল্লাহ আপু করবে। থ্যাংক ইউ রিফাত আপু। না আসলে আপু আপনি অনেক সুন্দর করে জিনিসটা আসলে তুলে ধরেছেন যে আমরা পেছন থেকে অনেক কিছুই শুনি, অনেকেই আমাদেরকে টেনে ধরবে, আসলে সাকসেসফুল হতে হলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে গিয়ে মূল কথা। তো আজকে এরকম কিছু মানুষ যারা ধরেন অনেক ধরনের এক্সকিউজ আমরা দেই আসলে যে কোনো কিছু করতে গেলে, যখন যেটা আমাদের জন্য বিশেষ করে একদমই আননোন,
যেমন কোনো জবে গেলে আমরা কিন্তু আসলে এই জিনিসগুলো চিন্তা করি না, মাথা থেকে ঝেড়ে ফেলি। বাট এই যে একটা বিজনেস, এই ডিজিটাল মার্কেটিংটা আসলে একদমই নতুন একটা প্ল্যাটফর্ম, এবং আমি বলবো এটা সময়ের সাথে এই জিনিসটা আসলে আমাদের সামনে চলে আসছে। যে আমরা এখন যে যুগে আছি, যে ডিজিটাল এরা আমরা যেটাকে বলে থাকি, যে এটার সাথে তাল মিলানোর জন্যই আমাদের বিজনেসটা আসলে এইভাবে মানে পকেটে নিয়ে ঘোরা যায়। তো যেহেতু এটা এরকম একটা ফ্লেক্সিবল তার একটা বিজনেস, তারপরও অনেকেরই একটা এক্সকিউজ থাকে, কিংবা অনেকেই নেগেটিভলি চিন্তা করেন যে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমি কখনোই বিজনেস করি নাই, আমি কি বলবো, আমার সময় নাই, আমি অনেক বিজি মম, আমাকে জবও করতে হয়। অনেকে আছেন ফুল টাইম জব করছেন, তার পাশাপাশি বিজনেসটাও রান করছেন। আমিও যেমন পার্ট টাইম জব করছি এবং বিজনেসটাও রান করছি। তো অনেকে জবে আছেন, কিন্তু আমরা তো আসলে যে মানে দূরদর্শী চিন্তা করছি যে আমাদের ভবিষ্যৎটা আসলে কিরকম হবে। অনেকে জব থেকে এই যে রিটায়ারমেন্টে যাবেন, সেটার একটা প্ল্যানিং আসলে আমরা অনেকেই করি না আগে থেকে। হ্যাঁ, এই যে একটা বিজনেস, একটা অপরচুনিটি, এটা কিন্তু আমাদের একটা রিটায়ারমেন্ট প্ল্যানের সাথেও যুক্ত হতে পারে। তো যারা এই ধরনের এক্সকিউজ দিচ্ছেন যে আমার পূর্ব অভিজ্ঞতা নাই, অনেকে হয়তো একদম নতুন, অস্ট্রেলিয়ায় হয়তো আছেন, হয়তো কানাডায় মাত্র গেছেন, অনেকে স্টুডেন্ট, তাদের জন্য আপনি কিছু বলেন, যে যেহেতু আপনি এরকম একটা পরিবেশ থেকে আপনি শুরু করেছেন, বা এরকম একটা মেন্টালিটি মানুষের আশেপাশে থেকে আপনি বিজনেসটাকে আসলে রান করছেন, তাদের জন্য কিছু বলেন যারা বিভিন্ন এক্সকিউজ দিচ্ছেন। আসলে কি এক্সপেরিয়েন্স ছাড়া কি এই বিজনেসটা করা সম্ভব, কিংবা বিজি লাইফের সাথে কি এটা তাল মিলিয়ে চলা যাবে এই বিজনেসটা নিয়ে? অ্যাবসলুটলি করা যাবে, অ্যাবসলুটলি উইদাউট এনি ডাউট করা যাবে। বাট এখানে ব্যাপার হচ্ছে গিয়ে আপনি শুরু করতে, কিছু একটা নতুন কিছু অ্যাকসেপ্ট করতে, নতুন কিছু এক্সপেরিয়েন্স করতে আপনি কতটা ইন্টারেস্টেড। শুরু করা যাবে উইদাউট এনি ডাউট, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি নিজে কতখানি ইন্টারেস্টেড এরকম কিছু একটা শুরু করতে। আমি গত 2-3 দিন ধরে কোচিং কল করছিলাম বিভিন্ন জায়গায়, এখানে আলবার্টা, এখানে কিউবেকে। সো কয়েকজন আপুর সাথে আমি কথা বলছিলাম যারা হচ্ছে গিয়ে খুব বিজি, তারা মানে প্রচন্ড রকম বিজি, প্লাস 4টা বাচ্চা, সো তাদের একদমই কোনো টাইম নেই। সো তারা সবাই একটা জায়গায় ঠিকই এসে আমার সাথে একমত হচ্ছিল যে 24 ঘন্টার মধ্যে, আমাদের সবার 24 ঘন্টা, আপনি রিচ হন, পোর হন, আপনি কোটিপতি হন, আমাদের সবার কিন্তু 24 ঘন্টা। আমরা কিন্তু 24 ঘন্টার বাইরে গিয়ে কোথাও কেউ কোনো কাজ করি না। সো যে স্টে অ্যাট হোম মম তারও 24 ঘন্টা, যে 4টা বাচ্চার মা তারও 24 ঘন্টা, যার একটা বাচ্চার মা তারও কিন্তু 24 ঘন্টা। আপনি দেখবেন যে একটা বাচ্চার মা তারও সময় নাই, যে 5টা বাচ্চার মা তারও সময় নাই। তাহলে কেমনে এই জিনিসগুলো আমরা ম্যানেজ করি? এই 24 আওয়ার্সটাকেই তো আমরা কাজে লাগাচ্ছি, তাই না? সো যারা হচ্ছে গিয়ে অনেক হার্ড জব করছেন, দিনে 14-15 ঘন্টা 16 ঘন্টা জব করছেন, একটা জিনিস তারা অ্যাগ্রি করে, আমরা এই 24 আওয়ার্সের মধ্যে 8 ঘন্টা আমরা জবে যাচ্ছি, 9টা 5টা বা হোয়াটএভার, 8 ঘন্টা আমরা জবে যাচ্ছি। এই 8 ঘন্টার জন্যই আমরা একটা স্যালারি পাচ্ছি। এরপরের 8 ঘন্টা ধরেন আমাদের ঘুমের মধ্যে যাচ্ছে, এছাড়া 8 ঘন্টা থাকে যেটা আমাদের রান্না বান্না, হাউস হোল্ড কাজকর্ম, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি, খাওয়া দাওয়া, এগুলা। সো ওই 8 ঘন্টা, যে 8 ঘন্টা আমরা জবে যাচ্ছি, ওই 8 ঘন্টা ছাড়া বাকি 16 ঘন্টার জন্য কি আমরা স্যালারি পাচ্ছি? আমরা স্যালারি পাচ্ছি না। ওই 8 ঘন্টা, যে 8 ঘন্টা আমরা জবে আরেকজনের আন্ডারে গিয়ে কাজ করছি, ওই 8 ঘন্টার জন্যই শুধু আমরা স্যালারি পাচ্ছি। আর এই বিজনেসে দেখেন, এই বিজনেসে আপনাদের সকাল হচ্ছে, আমার রাত হচ্ছে, বাট এই বিজনেসটা 24/7 সবার জন্য কাজ করছে। আপনি এখানে ঘুমায় থাকলেও আপনার বিজনেসটা রান করছে, আপনার বিজনেস ক্লোজ না। এটা যেহেতু অনলাইন বিজনেস, আপনি যেই টাইমে ঘুমায় থাকতেছেন, আপনি যেই টাইমে বাসায় মেহমানদারি করতেছেন, বা আপনি যেই টাইমে ভেকেশনে যাচ্ছেন, বা আপনি যেই টাইমে বাচ্চাদের সকার গেম খেলছেন, ওই টাইমেও কিন্তু আপনার বিজনেসটা রান করছে আপনার হয়ে, আপনার কাস্টমার এনে দিচ্ছে আপনার বিজনেস, আপনার আর্নিং হচ্ছে, আপনার সেলস হচ্ছে, এভরিথিং আপনার হয়ে যাচ্ছে। সো এখন যারা হচ্ছে গিয়ে ডাউট করেন যে এই বিজনেসটা আদৌ কাজ করবে কিনা, আমরা এখন অ্যাট প্রেজেন্ট এই বিজনেসে 3 লাখের উপর মানুষ আছে।
সো 3 লাখের উপর মানুষ কি ডু থিঙ্ক দে আর অল মেকিং ফান? নো। সো এই জন্য আপনাকে যারা হচ্ছে গিয়ে ডাউটে আছেন, আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনারা আদৌ আপনাদের লাইফে কিছু একটা এরকম চান কিনা। আপনি যদি রিচ হন, আপনার তো বিজনেস দরকার নাই, দেন ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং। বাট ইভেন রিচ পিপলরাও দে হ্যাভ টু রিথিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার, দ্যাট এই সিচুয়েশনটা, মানুষের কোনো সিচুয়েশন কিন্তু পার্মানেন্ট না। আজকে যদি আপনি একদম 100 লাইফস্টাইল থাকে আপনার, এই সিচুয়েশনটা কিন্তু পার্মানেন্ট না। হু নোজ, কালকে তো ফ্লিপ হতেও পারে, হু নোজ। এখন যখন ফ্লিপ হবে, আপনাকে সেই সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে। সো আমার মেসেজ টু এভরিওয়ান হু আর ওয়াচিং আস অ্যান্ড অল দোজ লেডিজ, আমি প্রচুর আপুদের সাথে কথা বলি যারা এই কথাটাই বলে যে আমার বাচ্চারা বড় হয়ে গেছে, এখন আই ফিল লোনলি অ্যাগেন। বিকজ বাচ্চারা বড় হয়ে গেছে, বাচ্চাদের মতো আমাদেরকে যেতে দিতে হবে যেখানে তারা কলেজ করতে চায়, যেখানে তারা ইউনিভার্সিটি করতে চায়। অ্যান্ড দেন হোয়াট? এখন এত বছর আমরা আমাদের একটা প্রেশাস টাইম বাচ্চাদের পিছনে, সংসারের পিছনে দেওয়ার পরে একটা টাইমে উই কাম ব্যাক টু দিস কনক্লুশন দ্যাট উই আর লোনলি অ্যাগেন। নাও হোয়াট? সো যারা চিন্তা করছেন যে আপনাদের কিছু একটা করা দরকার, নিজের কিছু একটা করা দরকার, আরেকজনের আন্ডারে গিয়ে চাকরি করা না, আরেকজনের আন্ডারে গিয়ে চাকরি করা সেটা একটা সময় পর্যন্ত। বাট এরপরে যদি আপনি মনে করেন যে আপনার নিজের কিছু একটা দরকার, অ্যান্ড দেন মোর ওভার হোয়াট, এইটা এমন একটা বিজনেস যেটা আপনি আপনার বাচ্চাকে হ্যান্ড ওভার করতে পারছেন, এইটা এমন একটা বিজনেস আপনার স্পাউস, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ জয়েন করতে পারছে এখানে। সো কেন আপনি করবেন না? এটা আপনি সাইড হাসল হিসাবে করতে পারছেন, প্ল্যান এ প্ল্যান বি হিসাবে আপনি করতে পারছেন। ইভেন যারা স্টুডেন্ট আছে আমাদের এখানে, 18-19 ইয়ার্স এর ছেলে মেয়েরাও আছে যারা কিন্তু এই বিজনেসটা অনেক ভালোভাবে করছে, বিকজ তারা এই বিজনেসের পটেনশিয়ালিটা দেখতে পেরেছে। সো আপনার যদি মনে হয় যে আপনার এরকম কিছু একটা দরকার, ডেফিনেটলি আপনি বিজনেসটা চেক আউট করবেন। অ্যান্ড আমাদের যেটা 30-day ফ্রি ট্রায়াল আছে, এইটা হচ্ছে গিয়ে একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি ফর ইউ টু চেক ওয়েদার দিস বিজনেস ইজ ফিট ফর ইউ অর নট। যদি মনে করেন যে ইটস নট রাইট ফিট ফর মি, আপনি হচ্ছে রিফান্ড নিয়ে নেবেন, যেই মানিটা, সাইন আপ মানিটা আপনি দিয়ে 30-day ফ্রি ট্রায়ালটা নেবেন। আর যদি মনে করেন যে দিস ইজ দ্য রাইট ফিট, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি মনে করি যে প্রতিটা মহিলার, প্রতিটা মায়ের, প্রতিটা উইমেন এই জিনিসটা কনসিডার করা দরকার যে আমরা যতই বিশাল রিচের মেয়ে হই, রিচের ওয়াইফ হই, বাট আমাদের নিজের একটা থাকা, নিজের একটা আইডেন্টিটি থাকা, এটা অনেক দরকার। অ্যান্ড দেন এই জিনিসটাই আপনি আপনার বাচ্চাদেরকেও শিখাচ্ছেন যে ইয়োর মম ইজ বিল্ডিং ফর হারসেলফ সামথিং। এটা তো অনেক মজার, অনেক অ্যামেজিং একটা জিনিস। আপনি আপনার বাচ্চাদেরকেও এই জিনিসটা শিখাচ্ছেন, দেন ওয়াই নট? আপনি যদি আসলে অ্যাম্বিশাস মম হন, ডাজন্ট ম্যাটার আপনার কাছে টাকা আছে কি টাকা নাই, আপনার যদি ইচ্ছা থাকে, দেয়ার উইল বি আ থাউজেন্ড ওয়ে। আপনার ইচ্ছা থাকতে হবে। সো আপনার যদি রিয়েলি ইচ্ছা থাকে এরকম কিছু করার, ইউ ক্যান চেক দিস আউট। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আসলে আমাদের ইচ্ছাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, মাইন্ডসেটটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট, দেন আমরা আসলে সামনে এগিয়ে যেতে পারবো। এটা খুবই ট্রু। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য। তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব রিফাত আপুর সাথে। রিফাত আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলেও আপু, আসলে আপনি যে বলছেন যে আমাদের বিজনেসের যে জিনিসটা, আমাদের সেলস ফানেল, আমাদের অটোমেশন সিস্টেম, আমাদের ইমেল মার্কেটিং, আমাদের ই কমার্স, আমাদের সবকিছুর কম্বিনেশন আমাদের এই বিজনেসটা। এর জন্য আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের বিজনেসটা চলতে থাকে। তো অনেক সময় অনেক মানুষের সাথে কথা হয়, সেই মানুষগুলা প্রথম যখন বিজনেস শুরু করছি বলতো যে আপুর কথার সাথেই রিলেট করে বলতেছি যে এই তো 2-3 মাস, বড় জোর 6 মাস, এরপরে আর আপনাদের চেহারা দেখা যাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ মোর দেন 4.5 ইয়ার্স অলমোস্ট আমি এই বিজনেসটা করতেছি। সো এখনো চেহারা দেখা যাচ্ছে। সেটা আরো ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই আপু এগুলা মানে রিলেট করতে পারবেন। তো যাই হোক, থ্যাংক ইউ। আমরা আবার আরেকটা কোয়েশ্চেনে যাব, যদিও আপু অনেক জিনিস কভার করে ফেলছেন অলরেডি, বাট
কিছু কিছু মানে জাস্ট লাইক এটা যে সেন্টেন্স জিজ্ঞেস করতে চাই ওভাবেই করে যে আপনি একটা জিনিস বলছিলেন যে আমি প্রথমে নিজেকে প্রমাণ করতে চেয়েছি তারপর অন্যকে প্রমাণ করতে চেয়েছিলাম। তো এই জিনিসটা আসলে এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস আপনি, এবং আপনার প্রতিটা কথাই কিন্তু আপনার আত্মবিশ্বাস ঝরে ঝরে পড়ে আমি দেখছি। সো এইটা কোথা থেকে এলো আপনার মানে এই জিনিসটা? এবং আপনি যদি পেছনে ফিরে থাকান যে সেই আপনি আর আজকের বিজনেস শুরু করার পর আর আপনি কিভাবে নিজেকে ডিফারেন্সিয়েট করবেন? আপনার যে পার্সোনাল ডেভেলপমেন্ট যে আমাদের এই বিজনেসটার মাধ্যমে কিংবা এই প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা যদি একটু শেয়ার করতেন। আপু, আমি যখন কানাডায় আসি আমার হাতে দুটাই অপশন, তাই না? যে একটা হচ্ছে গিয়ে জবে যাও, একটা হচ্ছে গিয়ে বাসায় বসে থাকো, কিছু না করো। সো কিছু না করো এটা একটা পেইনফুল লাইফ, কারণ এখানে তো আমরা বাংলাদেশে ধরেন কিছু না করলেও অনেক কিছু নিয়ে বিজি থাকা হয়, ফ্যামিলি থাকে বা ইভেন্ট থাকে বা বাচ্চাদের প্রাইভেট নাও স্কুলে নাও বাচ্চাদের ডিউটি, স্কুল ডিউটি, অনেক কিছু থাকে। বাট এইখানে তো আর এই জিনিসগুলা নাই। সো এইখানে আপনাকে কিছু একটা তো করতেই হবে, আপনি তো জাস্ট এখানে এমনি বসে থাকতে পারেন না, এমনি আপনার টাইমটা মানে যেতে পারে না লাইক আনপ্রোডাক্টিভ ওয়েতে। সো আমি দেখলাম যে এখানে আমাকে যদি কিছু একটা করতে হয় এবং সাকসেসফুল হতে হয়, এবং আমি শুরুতে একটা কথা বলছিলাম যে যখন বাংলাদেশের একটা লাইফস্টাইল লিড করে এসে এখানে একটা ওকে লাইফস্টাইলে কনসিডার করতে হয়, অনেকে মনে করে এটাই হয়তো আমার লাইফ, বাট আই রিফিউজ টু ডু দ্যাট। আমার এই ওকে লাইফে I cannot stay. I cannot agree to stay to live in the okay life. I have to live up to my standard. সো এটা প্রাউড করার কিছু নাই, বাট আপনার যদি এই টাইপের একটা অ্যাম্বিশন থাকে, আপনার যদি একটা গ্রোথ থাকে, একটা গ্রোথ মাইন্ডসেট যদি থাকে, তাহলে কোনো স্ট্রাগলই স্ট্রাগল না। হোয়াট এভার ইট টেকস আপনাকে ওখানে রিচ করতেই হবে। আমরা মেয়েরা সিম্পল একটা শাড়ির কথা বলি, একটা জুয়েলারির কথা বলি, হ্যাঁ, আমাদের যখন একটা লেহেঙ্গা পছন্দ হয়, সেটার দাম হোয়াট এভার, ওটা কিন্তু আমার মাথার মধ্যে আছে যে এটা আমাকে নিতেই হবে, এটা আমাকে নিতেই হবে, আমাকে ওর বিয়েতে, আমার বোনের বিয়েতে ওইটাই আমাকে নিতে হবে। ওটার দাম কত ওটা কিন্তু বিগ ডিল না, তখন আপনাকে ওই জিনিসটা নিতে হবে। বা একটা একটা জুয়েলারি সেট, এই সেটটা আমার মাথার মধ্যে ঢুকে আছে, এটা আমাকে নিতে হবে, এটাই কিন্তু তখন বিগ ম্যাটার করে। এটা কিভাবে নিবেন, এটা কত টাকা দিয়ে নিবেন, এটা কিন্তু ম্যাটার করে না। সো আপনার মাথায় যখন থাকবে যে আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল লিড করতে যাচ্ছেন, আপনি বাচ্চাদের জন্য একটা স্ট্যান্ডার্ড লাইফস্টাইল লিড করতে যাচ্ছেন, আপনার নিজের জন্য আপনি কিছু একটা করতে যাচ্ছেন। এই যে অনেকে আমাদের পড়াশোনা কি, এটা আমরা অনেক সময় বিদেশে এসে ভুলেও যাই যে আমরা কি ছিলাম। আমরা কি ছোটকালে এভাবে করি যে মাই এইম ইন লাইফ ইজ টু বিকাম আ হাউসওয়াইফ? নেভার। বাট অ্যাট দ্য টাইম আমাদের সেটা করতে হয় বিভিন্ন রিজনের কারণে। সো এরকম অপরচুনিটি যদি আপনার থাকে যে আপনি নিজেকে ফ্লোরিশ করার একটা সুযোগ পাচ্ছেন, আপনার ইউ ক্যান ডু ইউর বেস্ট, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফলো দ্যাট। সো এটা যখন আমি দেখেছি, আমি তখন আসলে এটাই আমি ঠিক করে নিয়েছি, এটাই আমার জন্য। আর যেই কনফিডেন্সটার কথা বলছেন আপু, কনফিডেন্স আমার উপর আমার 100% কনফিডেন্স অলওয়েজ থাকে, বিকজ আমি মনে করি আপনার উপর যদি আপনার অ্যাজ আ মম আপনার নিজের উপর যদি নিজের কনফিডেন্সটা না থাকে, আপনি আপনার মেয়েকে এটা দিতে পারবেন না, যেটা দেয়াটা খুবই দরকার। আপনি আপনার ছেলেমেয়েরা যখন ডাউন ফিল করবে, এই যে কনফিডেন্টলি, বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ম্যাথসে একটু কম মার্ক পেলেও তারা হচ্ছে গিয়ে মন খারাপ করে, তারা অনেকদিন ওটা নিয়েই বলতে থাকে যে কেন আমি মার্ক কম পেলাম, কেন আমি মার্ক কম পেলাম। বাট আপনার মধ্যে যদি কনফিডেন্সটা না থাকে যে তুমি এখন মার্ক কম পাইছো তো কি হয়েছে, নেক্সট টাইম তুমি ভালো মার্ক পাবা, এটা তো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড না, তাই না? জাস্ট কিপ পুশিং ইউরসেলফ অ্যান্ড গ্রো। ইভেন
এর পরের বারও যদি মার্ক কম পায় সেটাও কোনো বিগ ডিল না, আমরা তো এইভাবেই আমাদের বাচ্চাদেরকে শিখাই, তাই না? সো এই মাইন্ডসেট আপনাকে আগে নিজে বিল্ড করতে হবে আপনার গ্রোথের জন্য, আপনার ভালোর জন্যই। আর এখন আমরা 2026-এ এসে আমরা 2020-র মতো বিহেভ করলে কিন্তু হবে না। 2026-এ এসে আমাদের 2020-র মতো 26-এর মতো বিহেভ করতে হবে। আমরা 2060-র মতো 1996-এর মতো বিহেভ করলে কিন্তু হবে না। সো নিজের উপর কনফিডেন্স বিল্ড করা অবশ্যই খুব দরকার। এটা যেমন আপনার পার্সোনাল লাইফেও দরকার, এটা আপনার বিজনেসেও দরকার, এটা আপনার ফ্যামিলি লাইফেও দরকার। সো আমি মনে করি যে সবার এই কনফিডেন্সটা গ্রো করা দরকার, আর যদি নাও থাকে আপনার এটার উপর কাজ করা দরকার। রিফাত আপু, শুনতে পাচ্ছি না আপনাকে। সরি। যেমন আসলে এটা সত্য যে আমরা এই যে লাইফস্টাইল থেকে আমরা যখন আসি এবং কিছু একটা করতে পারতেছি না আমাদের নিজেদের মতো করে, আগের মতো করে, তখন আমরাই আসলে আমাদের কনফিডেন্সটা হারিয়ে ফেলি। তো আজকে যারা যে আপু ভাইয়ারা যারা এই কনফিডেন্স হারিয়ে ফেলতে মানে বসে আছেন, তারা রিলেট করতে পারবেন আপুর এই কনফিডেন্সটা। এবং আপু একটা কথা সুন্দর বলছেন যে এজ এ মা হিসাবে আমরা যে আমাদের বাচ্চাদেরকে বলি যে মার্কস কম, যেমন আমরা তো শুনে আসি থমাস এডিসনের কথা, তার মা যে লেটারটা পেয়েছিলেন মানে স্কুলের শিক্ষক থেকে, তো উনি যদি তখনই বলে ফেলতেন শিক্ষক আসলে কি লিখছেন, তাইলে তো আজ আমরা থমাস এডিসনকে পাইতাম না। সো সেই জিনিসটাই, আমরা যে কনফিডেন্সটা আমরা মারা পারি, আমরা গার্ডিয়ানরা পারি যে আমাদের বাচ্চাদেরকে গ্রো করাইতে, এবং আমাদেরকে দেখে দেখেই তারা শিখবে। সো আপু, আপনি কোয়েশ্চেন করেন আপুকে। আপুকে আর কতটুকু ইয়াতে ফেলবেন বলেন। না আসলে খুব মজা লাগছে ইয়েটা, আমাদের লাইফটা আমার নিজের কাছেই। একটা কথা আমার কাছে খুব মজা লাগলো, আপু যে বললো মাই এইম ইন লাইফ, কথাটা শুনেই আমি সেই অনেক ছোটবেলায় ফিরে গেলাম। আমরা ইয়ার 1 থেকে শুরু করি এই জিনিসটা, আসলে যে গদ বাঁধা মুখস্থ করতে থাকে এইম ইন লাইফ, এইম ইন লাইফ। হ্যাঁ, কেউ কেউ আছে হয়তো তার এইম ইন লাইফটা আসলেই সত্যি হয়ে যায়, বাট আমার মনে হয় 80% মানুষেরই বোধ হয় এই যেই এইম ইন লাইফটা আমরা শিখি ছোটবেলায়, সেটা বোধ হয় আসলে পরিপক্কতা পায় না। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে এই এইম ইন লাইফটা আসলে আমাদের একটা এইম ইন লাইফ সবারই থাকা উচিত, একটা প্ল্যান সবারই থাকা উচিত। তো যাই হোক, থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে আপনি এই জিনিসটা আমাদের সামনে তুলে ধরলেন। তো আপু, আপনার একটা কথা আমার অনেক ভালো লাগে, আপনি প্রায়ই বলেন যে লিভ নেগেটিভ পিপল বিহাইন্ড এন্ড নেভার লুক ব্যাক। সো নতুন দেশে যখন সবকিছুই নতুন, তখন অনেক সময় আশেপাশের মানুষের নেতিবাচক কথাও আমাদেরকে থামিয়ে দেয়। হ্যাঁ, আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আসলে উনি যেটা বলছেন এটাই বোধহয় ঠিক। আবার ডান পাশ থেকে একজন এক কথা বলে, বাম পাশ থেকে আরেকজন একটা কথা বলে, তো আমরা ডিলেমার মধ্যে থাকি। আসলে খুব টাফ এই সময়টাতে নিজেকে মানিয়ে নেওয়া, বা আসলে প্রপার পিকচারটা আমাদের সামনে আসলে আসে না, অনেক সময় আমাদের ব্যাকেই থেকে যায়। তো এই যে মানসিকতা, হ্যাঁ, সেটা থেকে আপনি নিজেকে কিভাবে দূরে রাখলেন? আর যারা আজ অন্যের কথার ভয়ে নিজের স্বপ্নকে শুরু করতে পারছেন না, হ্যাঁ, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? এটা খুবই নাইস একটা কোয়েশ্চেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট আপনি এই কোয়েশ্চেনটা করেছেন। আমরা যদি মানুষের কথাতেই চলতে থাকি তাহলে আমাদের গ্রোথ ওখানেই শেষ। উই আর ডেড রাইট ইন দ্যাট প্লেস। আমাদেরকে, আমি সাদা পরলে বলবে তুমি সাদা পরছো কেন, তোমাকে কেমন লাগতেছে। আমি কালো পরলে বলবে আরে তুমি কালো পরছো কেন, তোমাকে কেমন লাগতেছে। এবার আমি সাদাও পরলাম না, কালোও পরলাম না ফর দ্য রেস্ট অফ মাই লাইফ, এটা তো আর হইতে পারে না। সো আসলে মানুষ বলতেই থাকে। কিছু মানুষ আছে তাদের ঘরে রাজ্যের প্রবলেম রেখে তারা আরেকজনের ঘরের প্রবলেম সলভ করতে যায়। সো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনার আপনার সার্কেলটা আপনি কোন মানুষকে দিয়ে, কোন টাইপের মানুষকে দিয়ে ফিল আউট করবেন। লাইক আমি আমার সার্কেলে কোনো নেগেটিভ মানুষ নাই, আমি কোনো নেগেটিভিটি আমি পছন্দ করি না। আমি শুরুতে একটা কথা বলেছি, নেগেটিভিটি আমি নেগেটিভ ভাবে দেখি না, আমি এটাকে হার্ড টাইম বা চ্যালেঞ্জ বা স্ট্রাগল যেটাই বলেন, আমি এটাকেও পজিটিভ ওয়েতে দেখি, বিকজ এখান থেকেও আমার অনেক কিছু শেখার আছে। বাট নেগেটিভ পিপল যারা, টক্সিক পিপল যারা, তারা অলওয়েজ টক্সিক,
ওয়ান্স আ টক্সিক পিপল আপনি একটু চান্স দিবেন, সে আপনার লাইফকে যাতা বানায় ছাড়বে। সো টক্সিক পিপলদের থেকে আপনাকে অলওয়েজ দূরে থাকতে হবে। আমি কখনোই মানে নেগেটিভ কোনো কথাবার্তা, এর বাসায় কি হচ্ছে, ওর বাসায় কি হয়েছে, এর বাসায় কি খাইছে, ওর বাসায় কি খাইছে, আই নেভার গো ফর দিস থিং। সো আপনাকে ঠিক করতে হবে যে আপনার সার্কেলটা আপনি কিরকম চান। আর একটা কথা আছে, বিল গেটস বলছিল যে আপনি যদি মিলিয়নার হতে চান তাহলে আপনাকে 5টা মিলিয়নারের সাথে মিশতে হবে, তাহলে আপনি 6 নাম্বার মিলিয়নার। আপনি যদি লুজার হতে চান তাহলে আপনি হচ্ছে গিয়ে 4-5 লুজারকে নিয়ে বসবেন, আপনি হবেন 6 নাম্বার লুজার। সো আপনাকে ঠিক করতে হবে যে আপনার সার্কেলটা আপনি কিরকম চান। এখন নেগেটিভ পিপলের কথা শুনে আপনি যদি আপনার গ্রোথ থামা দেন, এখানে লস কার? এখানে লস তো আপনারই, তাই না? সো আপনি আপনার লাইফের অথর, আপনি আপনার স্টোরি রিরাইট করবেন। ইউ হ্যাভ দ্যাট পাওয়ার, ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেনি যে আরেকজনের কথা শুনে তুমি তোমার লাইফের 12টা বাজাও, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেনি। তাহলে আপনি কেন এই কাজটা করবেন? আপনি নেগেটিভ পিপলকে কেন আপনার লাইফ ডিস্ট্রয় করার সুযোগটা দিবেন? আর নেগেটিভ পিপলের কথা আপনি শুনবেনই বা কেন? আপনি যদি দেখেন যে সে নেগেটিভিটির মধ্যে আছে, সে তার নিজের লাইফের 12টা বাজায় এখন আরেকজনকে বলতে আসতেছে, তাহলে রাইট দেন এন্ড দেয়ার ইউ হ্যাভ টু কাট হার আউট, বিকজ নেগেটিভিটির কোনো জায়গা আমাদের এখানে নাই। আর আমাদের বাচ্চারা আপু, আমাদের বাচ্চারা কিন্তু আমাদের অ্যাডভাইস শোনার চেয়ে তারা কিন্তু আমাদেরকে দেখে আমরা কি করছি। আমি কি বসে বসে ড্রামা দেখছি, আমি কি বসে বসে গসিপিং করছি ফোনে ঘন্টার পর ঘন্টা, নাকি আমি একটা বই পড়ছি, নাকি আমি একটা প্রোডাক্টিভ কিছু করছি। বাচ্চারা কিন্তু এটাই দেখে। এবং একটা সময় দেখবেন বাচ্চারা অনেক আগের একটা কথা হঠাৎ করে আপনাকে বলবে, তখন আপনার মনে হবে ওয়াও, when did you saw that? আমি তো তোমাকে এরকম কিছু বলিনি। বাট তারা এই জিনিসগুলো ফলো করে। অ্যাজ আ মম আপনি কি করছেন, অ্যাজ আ ড্যাড আপনি কি করছেন। সো আপনাকে অলওয়েজ you have to set an example for your kids. তা না হলে কি হবে জানেন, আপনার বাচ্চারা অন্য জায়গায় গিয়ে তাদের প্যারেন্টস খুঁজবে, যেটা মোটেও হেলদি না। সো আপনি আপনার বাচ্চাদের জন্য একটা ট্রু এক্সাম্পল হতে হবে আপনাকে। এই কারণেই হচ্ছে আপনাকে নেগেটিভিটিটা ফেলে আপনাকে অলওয়েজ পজিটিভ দেখতে হবে। নেগেটিভ টাইমেও আপনাকে দেখতে হবে এটার পজিটিভিটি কি আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলছে যে হ্যাপিনেস এন্ড স্যাডনেস কামস ওয়ান আফটার অ্যানাদার। তাহলে স্যাডনেস আসলেই কি আপনার নেগেটিভিটি শুরু হয়ে গেল? নো, স্যাডনেস আসলে আপনি যে এতদিন ভালো ছিলেন ওটার জন্য গ্রেটফুল থাকতে হবে আর ধৈর্য ধরতে হবে। সো দ্যাটস হোয়াট উই শুড ডু। Negative people, no place in our community. থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক সুন্দর করে আপনি আসলে বুঝায় বললেন আর কি। তা আমিও এই জিনিসটা মনে করি আসলে নেগেটিভিটি আমাদের আশেপাশে থাকবেই, যেহেতু আমরা এরকম মানে সমাজেই আমরা বসবাস করি, সত্যি কথা বলতে যেটা। তা আমার মনে হয় জিনিসগুলো ইগনোর করে যাওয়াই বেটার। যেটা আর নিজেকে এমন কনফিডেন্স হতে হবে যে আরেকজনের নেগেটিভিটি সে যেন আপনার উপরে চাপিয়ে দিতে না পারে। তার মধ্যে নেগেটিভিটি থাকবে, কিন্তু সেটা যেন আপনার উপরে কেউ চাপিয়ে দিতে না পারে। আপনাকে সেরকম কনফিডেন্স থাকতে হবে। সেই কথাগুলো আরেকজন এসে যেন আপনাকে বলতে না পারে যে তুমি এরকম করলা কেন, তোমার এইটা সাদা পড়ো না কালো পড়ো, এটা যেন আপনাকে কেউ বলতে না পারে। এই কনফিডেন্সটা আমার মনে হয় আমাদের সবার মধ্যে থাকা উচিত। তাহলেই মানে নেগেটিভিটি থাকলেও সেটাকে আমরা ইজিলি ইগনোর করে যেতে পারি, সেটা আমাদের সামনেই আর আসবে না। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু। আর নেক্সট কোয়েশ্চেন রিফাত আপু করবেন আপনাকে। সেটাই আসলে আমরা আল্লাহ আমাদেরকে মানে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা আমাদের নিজের বুদ্ধিতে চলবো এবং যেটা ভালো মানুষের কাছ থেকে শিখবো, আমরা ভালো পরামর্শ নিব সেটাই। কারণ
ওই যে আপু বললেন যে দুঃখের সময় কিংবা সুখের সময় আল্লাহ তো আমাদের সবসময় একটা টেস্টিং এর মধ্যেই রাখেন। তো দুঃখ দিয়েও কিংবা কোনো একটা লস কোনো কিছু করে ওইটা দিয়েও আমাদেরকে টেস্ট করতেছেন। সো আমাদের অলওয়েজ আমরা শুকরানা করা উচিত আল্লাহর কাছে, যেভাবেই আমরা যে পারি, যে নামাজের মধ্যে বা পারি কিংবা মুখের মধ্যে পারি, যেভাবেই করতে পারি আমরা। তো আসলে আমরা কথা বললে অনেক কথা বলতে পারবো। তো সবকিছুর এন্ডে আপু তো অনেক কিছুই বলে ফেলছেন, তারপরেও জাস্ট এজ এ লাইক গেস্ট আপনি জাস্ট আমাদের অডিয়েন্সের জন্য বলেন যে তারা যারা অনেক অনিশ্চয়তায় আছেন, জাস্ট ছোট করে একটু বলেন যে তাদেরকে কি পরামর্শ দিতে চান। যে আপনিও তো এই টাইমটা পাস করে আসছেন, 2002-এ যদি 22-এ যদি আপনি 2022-এ যদি আপনি ফিরে যান, আপনি কি করতেন কিংবা আপনার আমরা দেখছি আপনি কি করছেন, বাট তারপর আরো বেটার কিছু করা যাইতো কিনা, আপনি একটা মানে পরামর্শ দেন আমাদের। আসলে লাইফ মানুষকে এক একটা সময় এক একটা মোড়ে এক একটা চ্যাপ্টার, নতুন নতুন চ্যাপ্টার ওপেন করে দেয়। সো আমাদের যখনই যেই সুযোগটা আসবে, আমাদের সামনে আসবে, সেই সুযোগটা আমাদের নেওয়া দরকার। আমি খুব সুন্দর একটা কোটেশন আমি একবার কোথায় শুনেছিলাম, সো ওই টাইম থেকে এটা আমার মাথার মধ্যে বসে আছে। সো কোটেশনটা ছিল এরকম যে আল্লাহ তাআলা আপনার সামনে যদি একটা বিজনেস অপরচুনিটি এনে দেয়, আল্লাহ তাআলা এইটা দেখে আপনার সামনে বিজনেস অপরচুনিটিটা আনছে না যে আপনার ব্যাংক ব্যালেন্স কত। জাস্ট অপরচুনিটিটা আপনার সামনে আসতেছে, আপনাকে অপরচুনিটিটা গ্র্যাব করতে হবে। যদি এরকম একটা অপরচুনিটি আপনার সামনে আসে, তাহলে আপনার উচিত না যে এই কোয়েশ্চেন করা, এখন তো আমার ব্যাংকে কোনো টাকাই নেই, এখন এই অপরচুনিটি কেন আমার সামনে আসছে। বিকজ যে অল নোয়ার, সে জেনে আপনার সামনে অপরচুনিটিটা এনে দিয়েছে। আপনার কাজ হচ্ছে অপরচুনিটিটা গ্র্যাব করা অ্যান্ড অ্যাকর্ডিংলি ট্রাই করে যাওয়া। there is no harm in trying. আপনার কাজ হচ্ছে সেটাই। সো আপনার কাছে যদি মনে হয় যে আপনি কিছু একটা ডিফিকাল্ট কোনো একটা টাইম এসছে, আপনি কিভাবে করবেন কিভাবে করবেন না আপনি বুঝতে পারতেছেন না, দেন আপনি জাস্ট আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, দ্যাটস ইট। আমরা কিন্তু সব কিছু লাইফের এভরি ডিটেলস আমরা এটার রেজাল্টটা জেনে কিন্তু কাজ করতে পারি না। আমরা অনেক সময় রেজাল্টটা কি হবে এটা না জেনেও আমরা কাজ করি। প্যারেন্টিং বলেন, আমরা যে প্যারেন্টিং করছি, আমরা কি জানি আমার বাচ্চাটা বড় হয়ে কি হবে? আমরা কি জানি যে আমরা তাকে প্রপার মানুষ করতে পারছি কিনা? আমরা তো ট্রাই করে যাচ্ছি, তাই না? সো আপনার লাইফেও এরকম যখন অপরচুনিটি আসবে, আপনাকে এটা গ্র্যাব করতে হবে, রাদার দেন মেকিং ইট মোর কনফিউজিং। আপনাকে অপরচুনিটিটা গ্র্যাব করতে হবে এবং আপনার নিজের উপর ফেথ, আল্লাহ তাআলার উপর ফেথ রেখে আপনাকে জাস্ট স্টার্ট করতে হবে, যদি আপনি কিছু একটা এরকম চান। সো আপনি যদি নিজেই কোনো চেঞ্জ না চান, তাহলে আপনার লাইফে চেঞ্জ আসবে কোত্থেকে? আপনার লাইফে তো চেঞ্জ আসবে না। আপনাকে তো কিছু একটা চেঞ্জ করতে হলে আপনার নিজের মধ্যেও কিছু একটা চেঞ্জ করতে হবে, আপনার নিজের মাইন্ডসেটের মধ্যে কিছু একটা চেঞ্জ করতে হবে। দেন দ্য রিয়েল চেঞ্জ উইল কাম, দেন দ্য রিয়েল এসেন্স আপনি তখন ওটা এনজয় করতে পারবেন, আদারওয়াইজ ইউ ক্যানট। সো যারা চিন্তা করছেন, এত চিন্তা করার কিছু নাই, কারণ ওভার থিঙ্কিং করে কখনো কোনো কিছু হাসিল হয় না। ইউ হ্যাভ টু জাস্ট গো উইথ দ্য ফ্লো। Thank you so much, Apu. Ila Apu, anything for our audience? না, আমাদের অডিয়েন্সের জন্য আমি এটাই বলবো, আমাদের আজকের আলোচনা যে মূল ফোকাসটা আমরা যেটা করেছিলাম অ্যাজ এ ইমিগ্রেন্ট হিসেবে, আমাদের যে স্ট্রাগল কিংবা আমাদের সামনে যে অপরচুনিটি গুলো আসে, সেটাকে আমরা কিভাবে আসলে কাজে লাগাতে পারি। যেহেতু এখানে সম্পূর্ণ নতুন পরিবেশে, অনেকে হয়তো নতুন এখানে আসছেন ইমিগ্রেন্ট, তারাই বা কিভাবে এই যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, তার পাশাপাশি নিজের একটা আইডেন্টিটি গড়ে তোলা, এই ইচ্ছাটা যাদের মধ্যে আছে, তাদের জন্য আজকের আলোচনাটা আমার মনে হয় খুব বেশি ফলপ্রসূ আমার কাছে মনে হয়েছে। যে যদি তারা এটা দেখে থাকেন কিংবা যারা রিপ্লে দেখবেন তাদের জন্য। তো আপু, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আপু, আজকে সুন্দর এবং আন্তরিক অনুপ্রেরণামূলক কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিশ্বাস করি আজকের আলোচনা অবশ্যই ইমিগ্রেন্ট পরিবারকে নতুন করে ভাবতে এবং সাহস নিয়ে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। থ্যাংক ইউ আপু, অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ আপু।
আসলে মানে আমি আমার বেস্ট ট্রাই করেছি আমার স্টোরিটা শেয়ার করার। যদি কেউ এটা থেকে হেল্পফুল হয়, আই উইল বি সো গ্ল্যাড এন্ড গ্রেটফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আয়শা আপু, আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আপনি আমাদেরকে অনেক সুন্দর করে সবকিছু বলেছেন আমাদের অডিয়েন্সের জন্য। এবং আজকের গল্পে আমরা একটা বিষয় খুব সুন্দরভাবে মনে করিয়ে দিল, যেটা হচ্ছে নতুন জায়গায় আসা, নতুন দেশে আসা মানেই যে শুধু নতুন ঠিকানা না, সেটা একটা নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিতে পারে আপনার জন্য। আর সবচেয়ে বড় শিক্ষা হলো পরিবর্তন কিংবা সফলতা শুধু ভাগ্যে নির্ভর করে না, সেটা নির্ভর করে আপনার সঠিক চিন্তা, সাহসী সিদ্ধান্ত আর ধারাবাহিক প্রচেষ্টা এবং নিজের উপর বিশ্বাস থেকে, যেটা আমাদের আয়েশা আপুর ছিল। তো আপনারা যদি যে কেউ এই স্টোরির সাথে, আয়েশা আপুর জীবনের সাথে রিলেট করতে পারেন, আপনারা সাহসী হয়ে উঠতে পারেন, আপনারা আপনাদের সেই সাহসী পদক্ষেপ নিয়ে আপনাদের নতুন জীবন শুরু করতে পারেন। আমরা আবারও আসবো আরেকজন সাহসী মানুষ, আরেকটা স্টোরি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ড্রিম ইনটু রিয়েলিটির সাথে থাকবেন। আর আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ারে আমাদের গল্পটা অনেকের কাছে হয়তো পৌঁছে দিবে এবং অনেকে অনেক সাহসী সিদ্ধান্ত নেওয়ার সাহস করতে পারবে। তো ধন্যবাদ আবারও সবাইকে। আল্লাহ হাফিজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আসসালামু আলাইকুম।